নমস্কার দর্শকরা, আমি যশবন্ত। এই মুহূর্তে আমি রয়েছি দরদিয়াতে এবং আমার সাথে রয়েছেন দরদিয়ার যিনি প্রাণপুরুষ, যিনি কর্ণধার, যিনি প্রতিষ্ঠাতা ডক্টর শ্রী গৌতম দাস। ডক্টর, আপনাকে স্বাগত। আবার আমরা তো অনেকগুলো অজানা সাবজেক্ট নিয়ে জানছি, শুনছি আপনাদের গবেষণার কাজ। স্যার, যেটা আমি ফিল করি, আমার দিক দিয়ে বলছি, হয়তো এটা সমস্ত দর্শকদেরই, স্যার ফ্রোজেন শোল্ডার, এটা খুব নামটাও খুব অদ্ভুত, হয়তো প্রপারলি অনেকে উচ্চারণও করতে পারে না। কিভাবে এটা হয়, বা ফ্রোজেন শোল্ডার যাদের হয়েছে তারা কি করে বুঝবে তাদের এটা হয়েছে, এবং সেই বিষয়ে বিস্তারিত আপনার কাছে জানতে চাইব আজকের এই এপিসোডে। তো ফার্স্ট অফ অল, একটা লেম্যান যে জানে না, যার এই জ্ঞান বুদ্ধি বিদ্যাটা নেই, যে ফ্রোজেন শোল্ডার মানেটা কি? ফ্রোজেন শোল্ডার, ফ্রোজেন অর্থাৎ ইংরেজি যে টার্মটা, তার মানেটা হলো জমে যাওয়া, অর্থাৎ শোল্ডারটা যেন জমে গেছে, ফ্রোজেন হয়ে গেছে। তার মানেটা কি? যে হাতটা শোল্ডারটা নাড়াতে পারছে না। খুব সহজ কতগুলো টেস্ট আছে, আমরা যেটা ডাক্তাররাও করে থাকি, বলে অ্যাপ্লেস স্ক্র্যাচ টেস্ট, মানে পিঠ চুলকানো, এইভাবে পিঠ চুলকানো, এইভাবে পিঠ চুলকানো, আমরা যেটা পারি। আচ্ছা, সেটা যদি কেউ না পারে, সেটা ফ্রোজেন শোল্ডার। আরও একটা জিনিস হয় যে হাতটা বাইরে দিয়ে ঘোরাতে পারছে না, ফ্রোজেন শোল্ডার। তবে আর একটা জিনিসের সাথে এখানে কনফিউশন অনেক সময় হয়, সেটা হলো মনে করুন হাতটা তুলতে পারছে না, দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে অ্যাক্টিভ মুভমেন্ট, তুলতে পারছে না, কিন্তু প্যাসিভলি আর এক হাত দিয়ে যদি সে তোলায় তাহলে তুলতে পারছে। আচ্ছা, এটা হয় হচ্ছে টেন্ডন ছিঁড়ে গেলে, এবং এটা ফ্রোজেন শোল্ডারের একটা খুব ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আমাদের তফাৎ করতে হয় যেটা কি ফ্রোজেন শোল্ডার নাকি টেন্ডনটা ছিঁড়ে যাওয়ার জন্য হাতটা উঠছে না। তো তফাৎ করবো কীভাবে আমরা? যদি ফ্রোজেন শোল্ডার হয় তাহলে তার অ্যাক্টিভ মুভমেন্ট করতে পারবে না, আবার প্যাসিভ মুভমেন্টও করতে পারবে না। অর্থাৎ আমি আর একটা হাত দিয়ে যদি তোলার চেষ্টা করছি, অথবা ডাক্তারবাবু এসে হাতটা তোলার চেষ্টা করছে, তাহলেও পারবে না যদি ফ্রোজেন শোল্ডার হয়। কিন্তু যদি টেন্ডন ছিঁড়ে যাওয়া হয় তাহলে অ্যাক্টিভলি সে তুলতে পারছে না বটে, কিন্তু আর একটা হাত দিয়ে সে তুলতে পারবে, অথবা আরেকজন কেউ, ডাক্তারবাবু আর কেউ হাতটা যদি তোলার চেষ্টা করে তাহলে তুলতে পারবে। অর্থাৎ প্যাসিভ মুভমেন্টটা তখনও যদি প্রিজার্ভ থাকে, তাহলে বুঝতে হবে এটা ফ্রোজেন শোল্ডার নয়, এটা টেন্ডন ছিঁড়ে গেছে। অর্থাৎ ফ্রোজেন শোল্ডার মানেটা খুব, ডায়াগনোসিসটাও খুব ডিফিকাল্ট, খুব একটা কিছু নয়। একটা আইডিয়া পেশেন্টরা করতে পারে নিজে নিজে। ডায়াগনোসিস আমি অবশ্যই করতে বলবো না, কিন্তু একটা ধারণা হতে পারে ফ্রোজেন শোল্ডার হয়েছে যদি এই মুভমেন্টগুলো যদি ঠিক অ্যাক্টিভলি প্যাসিভলি। স্যার, ফ্রোজেন শোল্ডার কী, মানে কারোর কি চোটাঘাত হওয়ার থেকেই কি ফ্রোজেন শোল্ডার হয় না? ধরুন বেকায়দায় শুলো বা বালিশের সাথে ঘাড়, এই যে আমাদের পোর্শনটা, সেটা কোনো কিভাবে এটা হয় অ্যাকচুয়ালি? কীভাবে হয় এখনো পর্যন্ত আমাদের কাছে অজানা। দেখা গেছে যে যাদের ডায়াবেটিস থাকে তাদের ফ্রোজেন শোল্ডার বেশি হয়, বিশেষ করে 40-এর পর বেশি হয়, এরকম কতগুলো তথ্য আমাদের কাছে আছে। কিন্তু এক্স্যাক্টলি কী কারণে ফ্রোজেন শোল্ডার হয় সেটা আমাদের জানা নেই। কখনো কখনো চোটাঘাত, ইনজুরি থেকে হতে পারে, কিন্তু বেশিরভাগ সময়ই ফ্রোজেন শোল্ডারের কারণ কেন হলো জানা যায় না। ফ্রোজেন শোল্ডারের কতগুলো ফেজ আছে, অর্থাৎ এই প্রথমে জমে গেলে কি হয়, তারপরে আস্তে আস্তে আবার জমে যাওয়াটা বরফ গলে গেলে আবার খুলে যাবে। ফ্রোজেন শোল্ডারও ঠিক তাই হয়, অর্থাৎ প্রথম দিকে এটা ফ্রোজেন স্টেজে থাকে, পরের দিকে আবার ওটা ওই ডিফ্রস্ট বাটন টিপে দিই না আমরা ফ্রিজের মধ্যে, যখন ফ্রিজে বরফগুলো সব গলে গেল, ঠিক এখানেও তেমনি একটা থয়িং ফেজ আছে, অর্থাৎ যেখানে আস্তে আস্তে ওই ফ্রোজেন জায়গার জিনিসটা আস্তে আস্তে নরম হয়ে যাবে এবং হাতটা আবার আস্তে আস্তে খুলে যাবে। এবং এই পিরিয়ডটা, অর্থাৎ কেউ যদি কোনো চিকিৎসা না করে, ফ্রোজেন শোল্ডারে যদি কেউ মনে করো ডাক্তার কাছে গেল না, সে সেই অবস্থাতেই থাকলো, তাহলে সে কি সারা জীবনই তার শোল্ডার ইউজ করতে পারবে না? সুখবর হলো, ভালো জিনিসটা হলো যে ফ্রোজেন শোল্ডারে চিকিৎসা না করলেও এটা 70 থেকে 80% ক্ষেত্রে এই থয়িং ফেজে আস্তে আস্তে এটা খুলে যায়। এই সময়টা লাগে 3 মাস থেকে 1 বছর পর্যন্ত, কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ঠিক হয়ে যায়। তবে হ্যাঁ, যাদেরকে খুব কষ্ট হচ্ছে, ব্যথায় কষ্ট পাচ্ছে, তাদেরকে আমরা বলবো না যে না 1 বছর ওয়েট করুন, তারপরে আমার কাছে আসবেন, এই 1 বছর কষ্ট সহ্য করুন। না, আধুনিক চিকিৎসা জগতে সেটা করার প্রয়োজন নেই, আগেও চিকিৎসা করা যায়। স্যার, একটা হয়তো খুব প্রশ্নটা বোকা লাগবে, যেহেতু আমি একটু খেলাধুলার সাথে জড়িত করি। আমরা সাধারণত চোটাঘাত পেলে বলি স্যার যে বরফ লাগাও, বরফের আইস প্যাক। আগে যেমন আমরা গরম সেক দিতাম হট ওয়াটার ব্যাগে, এখন বিভিন্ন বেরিয়েছে। তো এক্স্যাক্টলি
ইনিশিয়ালি ধরুন একটা চোট লাগলো, আমার মনে হচ্ছে আমার কাঁধটা স্ট্রিপ বা হাতটা স্ট্রিপ উঠছে না, সেক্ষেত্রে বেসিক বাড়িতে কি প্যারামিটারটা ফলো করা উচিত? পরে তো দরদিয়া আপনার কাছে আসবেই, পেন রিলিফের জন্য আসবেন, কিন্তু ইনিশিয়ালি ধরুন আমার ফট করে মনে হচ্ছে আমার কাঁধটা উঠছে না বা সরছে না, আমি প্যাসিভলিও হাতটাকে উঠাতে পারছি না, অ্যাট দ্যাট টাইম কী করা উচিত? প্রথম কথা হলো, যদি চোট লাগার পরে হয় তাহলে কিন্তু এটা একদমই ইগনোর করা উচিত নয়, ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যাওয়া উচিত। কিন্তু মনে করুন চোট আঘাত কিছু লাগেনি, এমনি হঠাৎ করে দেখা গেল ব্যথা হচ্ছে, রাতে ঘুমোতে পারছেন না, হাত উপরে উঠছে না, তাহলে এটা ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা আছে। এবং যে জিনিসটা খুব মাথায় রাখতে হবে সেটা হলো যে এই ফ্রোজেন শোল্ডারে রেস্ট, অর্থাৎ হাতটা একটা স্লিংয়ে ঝুলিয়ে দিলেন, হাত নাড়াচ্ছেন না, এটা দরকার নেই। কিন্তু হাত নাড়ানোটা আমরা এনকারেজ করি। অর্থাৎ ফ্রোজেন শোল্ডারটা যদি হাত কেউ ইউজ করে, কিছু সহজ ব্যায়াম, আজকাল ইউটিউবে শোল্ডারের ব্যায়াম খুব সহজেই পাওয়া যাবে, যে ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজ প্রোগ্রাম, আমাদের দরদিয়ার চ্যানেলেও, ইউটিউব চ্যানেলেও আছে এই ব্যায়াম। এছাড়াও আরও অনেক চ্যানেল আছে যেখানে ফ্রোজেন শোল্ডারের ব্যায়াম বলে কেউ যদি সার্চ করে পেয়ে যাবে, সেগুলো দেখে সেই ব্যায়ামগুলো করতে হবে। অর্থাৎ যেটা বললাম, কিছু না করলেও এটা সেরে যাবে 1 বছরের মধ্যে, 3 থেকে 1 বছরের মধ্যে, 3 মাস থেকে। কিন্তু যদি আমরা তাড়াতাড়ি সারাতে চাই তাহলে সবচেয়ে বড় ভূমিকাটা হলো মুভমেন্ট। অর্থাৎ শোল্ডার জয়েন্টে যদি মুভমেন্ট, চারদিকে মনে করুন বরফ জমে গেছে, যদি নাড়ান কী হবে, বরফটা একটু তাড়াতাড়ি খুলে যাবে না, তো ব্যাপারটা সেরকম। অর্থাৎ এক্সারসাইজের ভীষণ ইম্পর্টেন্ট রোল, এবং আমরা বলি যে এক্সারসাইজ করুন। তবে যে জায়গাটা হয় অনেক সময় সেটা হচ্ছে যে ব্যথা এত বেশি, ব্যথার জন্য ব্যায়াম করতে পারছে না, হয় স্যার, সেটাকে হাত নাড়াতেই পারছে না, ব্যায়াম করবো কি? অনেক সময় পেশেন্টরা আমাদের এই কথাটা বলে যে আগে ব্যথাটা কমান, তারপরে তো আমি ব্যায়াম করবো কী করে? তো সেক্ষেত্রে ডেফিনেটলি পেন মেডিসিনের একটা ভেরি ইম্পর্টেন্ট রোল আছে। তবে যে জিনিসটা মাথায় রাখতে হবে, ব্যথাটা সবার ক্ষেত্রে খুব তীব্র হয় তা নয়। যাদের ক্ষেত্রে মুভমেন্টটা কমে যাওয়াটা বা আটকে যাওয়াটাই প্রধান লক্ষণ, তাদের ক্ষেত্রে অ্যাগ্রেসিভ চিকিৎসা না করলেও চলবে। শুধু বাড়িতে বসে যদি ভালো ব্যায়াম করে, অথবা কোনো ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে যদি ব্যায়াম করে, তাহলে কিন্তু তার ফ্রোজেন শোল্ডারটা তাড়াতাড়ি নর্মাল হয়ে যাবে। সেটা কি কোনো দিন আছে? ধরুন আমার হলো, আমি 1 দিন বা 2 দিন দেখছি, কতদিনের মধ্যে আপনাদের মতো যারা বিশেষজ্ঞ মানুষ বা দরদিয়া যে পেন রিলিফ, তার কাছে ছুটে আসতে হবে? আমরা যেটা বলি, প্রথমেই যেটা বলছিলাম, যে চোট আঘাত লাগলে তার ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যাওয়া উচিত। তার কারণ আমরা জানি না ভেতরে সত্যি কোনো খারাপ কোনো ইনজুরি হয়েছে কিনা। কিন্তু যদি চোট আঘাতের কোনো হিস্ট্রি না থাকে এবং ব্যথার পরিমাণটা যদি সাংঘাতিক তীব্র, রাতে ঘুমোতে পারছেন এরকম যদি না হয়ে থাকে, তাহলে ঘরে বসে বসে ওই ব্যায়ামগুলো করলেই কিন্তু আস্তে আস্তে সেরে যাবে, তাহলে ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু মনে করুন আঘাতের হিস্ট্রি নেই, কিন্তু ব্যথার অনুভূতিটা এতটাই তীব্র যে রাতে ঘুমোতে পারছে না, অথবা এই হাত দিয়ে কোনো কাজকর্মই করতে পারছে না, হয়তো ধরে রাখলে ব্যথাটা নেই কিন্তু একটু নাড়াতে গেলেই খুব ব্যথা হচ্ছে, তাহলে ডেফিনেটলি তাদেরকে তো ইন্টারভেনশন করা উচিত। অনেক সময় যেটা হয়, তারা বাড়িতে ব্যথার ওষুধ খেতে থাকলো। ব্যথার ওষুধের মধ্যে আমরা যেটা বলি, প্যারাসিটামল খুব নিরাপদ ওষুধ। প্যারাসিটামল 650 বা 1 গ্রাম, এগুলো ওভার দ্য কাউন্টার নিয়ে নিজেই চিকিৎসা করতে পারে। যে ইনফরমেশনটা আমি দিয়ে রাখি, এটা প্রায় আমি সব ক্ষেত্রেই বলে থাকি, যে যদি কোনো ব্যথার সেলফ ট্রিটমেন্ট নিজে চিকিৎসা করতে চায়, তাহলে প্যারাসিটামলটা হলো খুব নিরাপদ ওষুধ। আচ্ছা, 650 মিলিগ্রাম করে দিনে 3 বার, অথবা 1 গ্রাম করে, খুব বেশি ব্যথা হলে 1 গ্রাম করে 3 বার, এটুকু চলতে পারে। এর বাইরে যেন খাওয়ার আগে না পরে, মানে খাওয়ার পরেই খাওয়া উচিত, দিনে 3 বার করে খেতে হবে। তবে যে জিনিসটা ইম্পর্টেন্ট হলো, যে কারো যদি লিভারের রোগ থাকে, তাহলে তাদের প্যারাসিটামলটা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ করা উচিত। কিন্তু মনে করুন যে হেলদি মানুষ, আর 5 জনের মতো, অন্য কোনো রোগ নেই, ব্যথা হয়েছে, যে চিকিৎসাটা রোগী বাড়ি বসেই শুরু করতে পারে, সেটা হলো প্যারাসিটামল। এর বাইরে যদি আর কিছু চিকিৎসা প্রয়োজন হয়, সেটুকু আমি কিন্তু কখনোই ডাক্তারদের বলবো না যে ঘরে বসে বসে চিকিৎসা করুন। যদি ব্যথার পরিমাণ অল্প হয়, ব্যায়ামটা করুন নিজে, কোনো অসুবিধা কিছু নেই। আর ব্যথার পরিমাণ তীব্র হলে অবশ্যই ডাক্তারের কাছে আসুন। যেমনটা বললেন ডক্টর শ্রী গৌতম দাস, যাদের ফ্রোজেন শোল্ডার হচ্ছে তাদের খুব একটা ওরিড হওয়ার বা চিন্তা হওয়ার কারণ নেই। 2-1 দিন যারা নর্মাল মানুষ, তারা হয়তো ক্যালপল বা প্যারাসিটামল সেই গোত্রীয় ওষুধ বললেন। তাহলে আমার যেটা ডাক্তারবাবুর কাছে লাস্ট প্রশ্ন থাকবে, কোনো একজন ব্যথা বিশেষজ্ঞর কাছে যাদের অ্যাকিউট ফ্রোজেন শোল্ডার হয়েছে, তারা আসবে, আপনারা তো কোনো ওষুধ দিতে চান না, কীভাবে সেই রোগটা নিরাময় করেন আপনারা? রোগ নিরাময়ের প্রাথমিক পর্যায়ে হলো রোগটাকে আগে ডায়াগনোসিসটাকে নিশ্চিত করা। আচ্ছা, এবং এটা করার জন্য সাধারণত যেটা বলছিলাম, যে অনেক সময় টেন্ডন ছিঁড়ে যাওয়া বা আরও কিছু রোগ আছে যেগুলোকে আমাদের আলাদা করতে হয়, যে হ্যাঁ সত্যি ফ্রোজেন শোল্ডার না অন্য কিছু আছে। এবং এইটা আমরা ক্লিনিক্যালি পেশেন্টকে পরীক্ষা করে থাকি, কিন্তু কিছু দরকার হলে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। যেমন খুব কমন জিনিস, বেশিরভাগ পেন ক্লিনিক যেটা করা হয়, যে আলট্রাসোনোগ্রাফি করে আমরা দেখি
যে অন্য কোনো টেন্ডন ছেঁড়া আছে কিনা, অন্য আর কি আছে। ফ্রোজেন শোল্ডারেরও কতগুলো নির্দিষ্ট বিশেষত্ব থাকে আলট্রাসোনোগ্রাফিতে, সেটা আমরা করতে পারি। অনেক সময় এমআরআইও করা হয়। এক্সরে করে খুব বেশি কিছু ধরা যায় না, তখন এটা তো হাড়ের রোগ নয়। ফ্রোজেন শোল্ডার বললাম যে চারপাশের যে জয়েন্টের ক্যাপসুল থাকে সেটা জমে যায়, তো সেটা কিন্তু এক্সরে করে বোঝা যায় না, আলট্রাসোনোগ্রাফি করে বোঝা যায় আর এমআরআই করে বোঝা যায়। এছাড়াও আমাদের ওই বললাম ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে। তো প্রথম পার্ট আমাদের চিকিৎসার হলো যে আগে ডায়াগনোসিসটা নিশ্চিত করতে হবে, এবং তারপরে যেটা করতে হবে, যদি পেশেন্টের রোগ ব্যথা যদি অল্প থাকে তাহলে আমরা বিশেষ কিছু করতে বলি না, এক্সারসাইজ করেই আমরা তাদেরকে বলি যে কিছুদিনের মধ্যে আপনার এটা চলে যাবে। কিন্তু ব্যথার পরিমাণ যদি খুব বেশি হয় তখন আমরা যেটা করি, আমরা এটাকে বলে থাকি যে হাইড্রোডাইলেটেশন। অর্থাৎ কী হয়েছে এখানে, ক্যাপসুল জয়েন্টেডটা একটা ক্যাপসুল থাকে, ক্যাপসুল মানে জয়েন্টটা একটা ফাইব্রাস একটা স্ট্রাকচার দিয়ে মোড়া থাকে, একটা কাগজের পরিবেষ্টিত থাকে। একটা মনে করেন একটা জিনিস দিয়ে কাগজের প্যাকেট দিয়ে র্যাপার দিয়ে মুড়ে দিলাম, অর্থাৎ আমাদের জয়েন্টটাও ভগবান সেরকম করে মুড়ে দিয়েছে একটা কাগজ দিয়ে, সেইটাকে বলছি আমরা ক্যাপসুল, জয়েন্ট ক্যাপসুল। তো 4-5টা জমে গেছে, তো এটাকে কি করা হয়, আমরা ওই আল্ট্রাসাউন্ডের গাইডেন্সে এক্স্যাক্টলি জয়েন্টটা বা ওই ক্যাপসুলটাকে আইডেন্টিফাই করে তার মধ্যে আমরা নর্মাল স্যালাইন দিয়ে জয়েন্টটাকে ফুলিয়ে দিই। ফুলিয়ে দিলে কী হবে, চারপাশে যে জমে গিয়েছিলো সেগুলো সব ছিঁড়ে যাবে টিস্যুগুলো, যাতে করে এই জমে যাওয়া জিনিসগুলোকে যখন ওটাকে ফুলিয়ে দেওয়া হলো, ক্যাপসুলটাকে জল দিয়ে বেলুন যেমন ফোলায় সেইভাবে জল দিয়ে ডিস্টেন্ড করে দেওয়া হলো, হাইড্রোডাইলেটেশন করে ওই জয়েন্টটা ছেড়ে যায় ইমিডিয়েটলি, অলমোস্ট ইমিডিয়েটলি হাতটা দেখা যায় যে নড়তে শুরু করেছে। আগে যেটা একদম নড়তে পারছিল না, অলমোস্ট ইমিডিয়েটলি কয়েকদিনের মধ্যে দেখা যায় যে পেশেন্ট আবার নর্মাল কাজকর্মে ফিরে আসতে পারে। তো এই যে হাইড্রোডাইলেটেশন, এটা হলো সবচেয়ে আধুনিক পদ্ধতি এই ফ্রোজেন শোল্ডার চিকিৎসার। জয়েন্ট ক্যাপসুলটাকে খুলে দেওয়া হয়, ছিঁড়ে মানে ফুলিয়ে ছিঁড়ে। আগে এটা আরেকভাবে করা হতো, আর একটু ক্রুড মেথডে করা হতো, এখনও অর্থোপেডিক সার্জনটা করে থাকে, যে পেশেন্টকে অজ্ঞান করে হাতটাকে ঘুরিয়ে চারপাশে যে জমে গিয়েছিল সেটাকে ছেড়ে দেওয়া হলো টিস্যুগুলোকে। তো সেইটারই আরও আধুনিক, আরও সফিস্টিকেটেড চিকিৎসা হলো যে আল্ট্রাসাউন্ডের গাইডেন্সে জয়েন্টের মধ্যে ক্যাপসুলের মধ্যে ইঞ্জেকশন দিয়ে এটাকে ফুলিয়ে দেওয়া। আর এটা ডাক্তারবাবু একদম নির্মূল হয়ে যায়, মানে আবার কি কামব্যাক করতে পারে না? খুব রেয়ার। যারা একদম ফ্রোজেন শোল্ডার, আমি তো প্রথমেই বললাম যে ফ্রোজেন শোল্ডারে কিছু চিকিৎসা না করলেও বছরখানেকের মধ্যে সেটা চলে যায়। তো সুতরাং ফ্রোজেন শোল্ডার একবার হলে তার বারবার হতে থাকবে এরকম হয় না, খুব রেয়ার হয়, না বলবো না একদম, কিন্তু এটা এক্সট্রিমলি রেয়ার। অর্থাৎ দর্শকরা যারা বললেন যে একজন পেন বিশেষজ্ঞ হিসেবে ডক্টর শ্রী গৌতম দাস, ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনাদের। অজ্ঞান করারও প্রয়োজন নেই, বললাম যেটা আগে, যে অজ্ঞান করে পেশেন্টকে এই হাতটা এক্স্যাক্টলি। তাহলে ডাক্তারবাবু যেটা বলল, শ্রী গৌতম দাস, আপনারা জানলেন যে অপারেশন ছাড়াও কিন্তু খুব সহজভাবে কিন্তু এই ফ্রোজেন শোল্ডারের যে ব্যথা নিরাময় সেটা কিন্তু করা যায়, এবং সেটা ডাক্তারবাবুরা করে থাকেন। কাজেই আপনাদের যারা দর্শক তাদের বিন্দুমাত্র অরিড হওয়ার কোনো কারণ নেই। আমরা আজকের এই ফ্রোজেন শোল্ডার নিয়ে যাবতীয় তথ্য গবেষণা যা যা চলছেন তিনি জানালেন। আজকের এপিসোড আপাতত এই পর্যন্তই। আমরা আবার অন্য এপিসোডে অন্য বিষয় নিয়ে আমরা ডাক্তারবাবুর কাছে আসবো। ততক্ষণ নমস্কার, ভালো থাকবেন।